নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি একটু উষ্ণতার জন্য উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই রমার নাক ডাকার আওয়াজ শোনা যেতে লাগলো। সুন্দরী মেয়েরাও যে কি বিশ্রী আওয়াজ করে নাক ডাকে তা যারা সকর্ণে শোনেননি তারা বোধহয় জানেন না। আমার ঘুম আসছিল না, শুয়ে শুয়ে নানা কথা ভাবছিলাম। অনেক মাস পরে রমা আমাকে ওর শরীরে আসার জন্য নেমন্তন্ন করেছিল আজ রাতে, যদি একে নেমন্তন্ন বলা চলে। কিন্তু আমার ঘেন্না হয়েছিল। ঘেন্নাটা রমার উপরে তো বটেই, ঘেন্নাটা পুরো ব্যাপারটার অশ্লীল প্রস্তাবনার উপরেও হয়তোবা। আমি জানি না অন্য পুরুষরা এই বাবদে কি ভাবেন, জানি না এজন্য যে ব্যাপারটা এত ডেলিকেট ও ব্যক্তিগত যে তা নিয়ে কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেও আলোচনা করার ইচ্ছা হয়নি কখনো। মনে হয় যে প্রত্যেকটি নারী এক একটি তারের বাজনার মতো, তাদের সুরে বাজালে তারা ভরপুর সুরে বাজে, তারা রবিশঙ্করের সেতারের মতো গমগমে সুরে বাজে। কিন্তু তা না হলে আলাপ বিস্তার ঝালা সবই তখন বেসুরো। যাদের রসজ্ঞান আছে, সুরুচি আছে, তাদের কাছে সুরের আর অসুরের মধ্যে তারতম্যটা অনেকখানি। যারা বাজাতে হবে বলেই বাজাতে ভালোবাসেন, এক কথায় যারা কম্পালসিভ বাজিয়ে, আমি তাদের দলে নই। যে বাজনা আলাপের গভীর গম্ভীর অস্ফুট খাত থেকে ঝালার চঞ্চল দ্রুত ধাবমানা অস্থির আনন্দে শিহরিত অনুরণিত পঞ্চমে না পৌঁছয়, সে বাজনা বাজাতে বা সেই বাজনায় সঙ্গত করতে আমি রাজি নই। গানের সঙ্গে যেমন গায়কির, সারেঙ্গির সঙ্গে যেমন গায়কের, তেমনি শরীরের সঙ্গে মনের পূর্ণ সমর্থন ও বোঝাবুঝি না থাকলে কারোর শরীরে যাওয়ারই মানে নেই। এইসব তত্ত্বকথা নিয়ে মাথা ঘামাতাম না আমি। এই সুকুমার বোস এই নিয়ে সোচ্চার চিন্তাও করতো না, যদি না আমি ভুক্তভোগী হতাম, যদি না রমার এই ব্যাপারের অদ্ভুত শীতল ব্যাখ্যাহীন অশালীনতা আমাকে চিরদিন পীড়িত না করত। শারীরিক সম্পর্ক ব্যাপারটাতে চিরদিনই গলদঘর্ম কর্তব্যকর্ম যা ছিল তা আমারই ছিল। রমা চিরদিনই একজন মহান প্রাচীনা মহিলার মতো তার গর্বিতা দয়াবতী কড়িকাঠ গোনা প্যাসিভ ভূমিকায় কয়েক মিনিটের আড়ষ্ট অভিনয় শেষ করে এয়ার কন্ডিশনার এবং দেওয়ালের নীরব টিকটিকিদের কাছ থেকে প্রচণ্ড হাততালি আশা করত। জানি না, হয়তো আমি এই সুকুমার বোস অতিমাত্রায় রোম্যান্টিক, অতিমাত্রায় পারফেকশনিস্ট বলে এই ব্যাপারটাকে নিয়ে এমন মর্মান্তিক শীতল হেলাফেলা আমার কাছে ভণ্ডামেরই নামান্তর বলে মনে হতো। যে ভণ্ডামি আমাদের দুজনকেই সুস্থ স্বাভাবিক খুশি জীবন থেকে পদে পদে বঞ্চিত করেছে। আমি চিরদিনই ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে এসেছি, কাউকে ইচ্ছার বিরুদ্ধে বাঁধতে চাইনি আমার কাছে, কারোর উপর নিজের ইচ্ছা জোর করে চাপাইনি। বদলে এইটুকুই শুধু আশা করেছি যে অন্য পক্ষ আমাকে এই স্বাধীনতা থেকে বঞ্চিত করবে না। রমার চরিত্রটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ওকে বুঝতেই পারি না। ও এখন সীতেশের সঙ্গ চায়, অথচ সীতেশকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায় না। আমাকে দু চোখে দেখতে পারে না, অথচ আমাকে স্বামী হিসেবে সমাজে প্রেজেন্ট করতে চায়। কোনো ইমপ্রেসারিও যেমন করে ঘোঘল পাশা জাদুকর বা স্বামী শ্রীমৎ হঠযোগীনন্দকে উপস্থিত করে তেমন করে। এই অবস্থাটা আমার পক্ষে নিতান্ত অস্বস্তিকর, একে মানিয়ে নেওয়া মুশকিল। আমার অসুখের আগে অবধি ছুটি ছিল আমার সঙ্গে রমার মনোমালিন্যের একমাত্র কারণ, কিন্তু এবারে ছুটি সম্বন্ধে ওর এই ঔদাসীন্য আমাকে আশ্চর্য করেছে। কারণ এতে কোনো ভুল নেই যে ছুটির সব খবরাখবর ওর নখদর্পণে। আমার মনে হয় ওর মাইনে করা অপেশাদার গুপ্তচর আছে এখন, তারা তাদের কাজে এমন দৌড় যে
সিআই এর বড় সাহেব জানতে পেলে অবিলম্বে তাদের মোটা মাইনের বহাল করতেন। অথচ তবু সব জেনে শুনেও ওর এই ঔদাসীন্য আমাকে অবাক ও ব্যথিত করেছে। এইসব নানা কথা ভাবতে ভাবতে খাটের এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ সীতেশের সঙ্গে দেখা। দেখলাম সীতেশ কেতুর চোখেই সিগারেট ধরিয়ে রোদে এসে দাঁড়ালো। লালি এসে আমাদের দুজনের চা দিয়ে গেল। সীতেশকে চা ঢালতে ঢালতে বললাম, তোরা হঠাৎ এখানে চলে এলি খবর না দিয়ে? সীতেশ হাসল, বলল, রমা বলল চলো সরেজমিনে তদন্ত করে আসি। আর তোর গার্লফ্রেন্ড সম্বন্ধে গুজবে কলকাতার বাজার তো গরম। আমি বললাম, তাই বুঝি? তা তোর ব্যবসা কি বন্ধ করে দিয়েছিস নাকি? কাজকর্ম নেই? ও চমকে উঠল, বলল, ব্যবসা বন্ধ করব কেন? ব্যবসা চলছে। আমি কিছুক্ষণ চুপচাপ থাকলাম। হঠাৎ সীতেশ বলল, রমা আস্তে আস্তে তোর কথা বলছিল, জানিস তো, শি ইজ ভেরি প্রাউড অফ ইউ। আমি কোনো জবাব দিলাম না। তারপর বললাম, আর ডলি, তোর সম্বন্ধে ডলি প্রাউড না? ও বলল, ফুহ, সিগারেটের ছাই ছেড়ে। কি জানিস তো, ডলি যা চায় সবই আমি ওকে দিয়েছি। ওর বাইরে ওর কিছু চাইবার বা বোঝবার নেই। ওকে নিয়ে আমার মস্ত সুবিধা এই যে ও মনে করে ওর মতো বুদ্ধিমতী মেয়ে পৃথিবীতে হয় না, এবং সেখানেই আমার সুবিধা। বুঝলি সুকুমার, মেয়েদের বাড়তে দিতে হয়। সব সময় জানবি, মেয়েরা গ্যাস বেলুনের মতো। ওদের মধ্যে গ্যাস পুরোপুরি দিয়ে দেবার পর তুই বারান্দার রেলিংয়ে শুধু সুতোটা বেঁধে রাখবি। দেখবি উপরে যে চড়েছে সে আর নামতে পারছে না। তুই নিজে সুতো টেনে না নামালে আর নামতে পারবে না। তখন তুই ইচ্ছে মতোই তলায় চড়ে বড়ে খা। আমি বললাম, তুই যেমন খাচ্ছিস তাই তো? ও আমার দিকে ঘুরে বলল, হাউ ডু ইউ মিন? আমি ওর বাঁ কানে হাত বুলিয়ে বললাম, তোর বাঁ কানটা ডান কানের চেয়ে বড় ছিল না? মনে আছে? এ নিয়ে কলেজের ছেলেরা ঠাট্টা করত। তোর এই বাঁ কানে পিস্তলের নলটা ঠেকিয়ে দিয়ে ট্রিগার টেনে দেব, ডান কানের ফুটো দিয়ে গুলিটা বেরিয়ে যাবে। কি বুঝলি? হোয়াট? সীতেশ অবিশ্বাসী গলায় বলল। আমি বললাম, চা খা, চা খা, ঠান্ডা হয়ে যাবে। সীতেশ চুপ করে গেল, অন্যমনস্ক গলায় চায়ে চুমুক দিল। কিছুক্ষণ পর আবার বলল, কেন? তুই আমার সঙ্গে যুদ্ধ কর, অন্যভাবে পরাস্ত কর আমায়। আমি বললাম, তোর সঙ্গে লড়বার মতো যথেষ্ট সম্মান তোকে আমি দিতে রাজি নই। বিশ্বাসঘাতকদের সঙ্গে কেউ কখনো লড়ে শুনেছিস? বিশ্বাসঘাতকদের জাস্ট সাবড়ে দিতে হয়। তোকে আমি ঘেন্না করি। রমার সঙ্গে তুই অন্তরঙ্গতা করেছিস বলে করি না, করি এই জন্য যে তোকে আমি একদিন বন্ধুর মর্যাদা দিয়েছিলাম, আর তুই সেই সম্পর্কের অমর্যাদা করেছিস। তোর একমাত্র শাস্তি মৃত্যু। বন্ধুত্ব যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি তা তুই কখনো বুঝিসনি, তা তুই শেষের দিনে জানতে পারবি। ঘুম ভাঙল চোখে আলো পড়তে। তাড়াতাড়ি উঠলাম। বাড়িতে অনেক অতিথি। বাবুর্চিখানার দিকে গিয়ে ব্রেকফাস্টের আয়োজন ঠিকমতো করেছে কিনা হাসান এবং লালি তা দেখে এলাম। মুখটুক ধুয়ে বাইরের রোদে পায়চারি করছি, দেখি সীতেশ একটা চকরাবকরা ড্রেসিং গাউন গায়ে দিয়ে সিগারেটের টিন হাতে বেরিয়ে এলো। দূর থেকে বলল, গুড মর্নিং। আমিও হাসলাম, বললাম, রাতে ঘুম হয়েছিল? দারুণ। এই জায়গাটা কিন্তু বেশ, তবে একা একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। তোর মতো পাগলরাই পারবে। তোরা কি আজই ফিরে যাবি? ও ইয়েস, সার্টেনলি। লাঞ্চের ইমিডিয়েটলি পরেই ফিরে যাব।
ইতিমধ্যে ডলি ও মাধুরীও গরম ড্রেসিং গাউন পরে বেরিয়ে এলো। ডলি বলল, এই সুকুমার, শিগগিরই চা বলো, ভীষণ ঠান্ডা গো। লালি চা নিয়ে এসেছিল, টি কোজিতে কেটলি ঢেকে। চায়ের ট্রেটা বেতের টেবিলের ওপর বসিয়ে রেখে গেল। আমরা 1 কাপ করে চা খেয়েছি। এমন সময় রমা ভিতর থেকেই চেঁচিয়ে বলল, বেয়ারা, চা এলাও। এখানে কেউ বেয়ারা নেই। যারা আছে তাদের প্রত্যেকের বাবা মার দেওয়া একটা করে ভালো হোক খারাপ হোক নাম আছে। সেই নামেই আমি তাদের ডেকে থাকি। বেয়ারা বা বাবুর্চি কি আয়া বলে তাদের কখনো ডাকি না। কেউ ডাকলে খুব কানে লাগে। লালি যখন বেয়ারা বলে ডাকাতে বুঝতে পারল না, তখন আমি 1 কাপ চা বানিয়ে নিয়ে ঘরে গিয়ে ওকে দিলাম। আর যাই হোক, রমা এইখানে আমার অতিথি। ওর জন্য হাতে করে চাটা নিয়ে যেতে খারাপ লাগলো না, বরঞ্চ ভালোই লাগলো। মনে হলো আমি মার্টিন লুথার কিংয়ের মতো ক্ষমাময় কেউ হয়ে গেছি। ও বলল, বাবা কত ঢং, কি লোকের সামনে ভালোবাসা দেখাচ্ছ? আমি উত্তর না দিয়ে বললাম যে, চাটা নিয়ে বাইরে এসো, বাইরে রোদ আছে। ওদিকে সীতেশ ওদেরকে বলছিল, এইখানে একটা ওপেন এয়ার বার থাকবে, আর এইখানটায় একটা বারবিকিউ। রমাকে বলবো ক্রিসমাস ইভে 200 লোকের পার্টি দিতে। আর তোমরা যদি চাও তো একটা নাচের বন্দোবস্ত করা যেতে পারে, কি বলো, এইসব অ্যাবঅরিজিনালসদের নিয়ে। আমি এই সময় এলাম, কিন্তু সীতেশ বিন্দুমাত্র দমিত হলো না। বলল, এইসব জায়গায় জানো তো দল বেঁধে এসে হই হুল্লোড় করবার জন্য একদম পারফেক্ট, আদারওয়াইজ নো গুড। তিতিরগুলো ডাকছিল চতুর্দিক থেকে। টুনটুনি পাখি এসে রঙ্গনের ডালে দুলে দুলে অস্ফুটে কি কথা বলে চলে গেল বোঝা গেল না। বুলবুলিরা জোড়ায় জোড়ায় এদিক ওদিকে ভর ভর করে উঠতে লাগলো। টিয়ার ঝাঁক রোজ সকালের রুটিন মতো পেয়ারা বনে এসে বসে ডালে ডালে ঝাঁপাঝাঁপি করতে লাগলো। কিন্তু সীতেশের একতরফা বক্তৃতার জন্য কোনো পাখির ডাকই আজ শোনা গেল না। মালু এসে সীতেশের গাড়িটা ঝাড়তে আরম্ভ করেছিল, কিন্তু সীতেশ খেঁকিয়ে উঠল নেড়িকুত্তার মতো। আমার দিকে ফিরে বলল, এই তোর লোকগুলো কি রে? হ্যাঁ, মার্সিডিজ গাড়িতে জন্মে হাত দিয়েছে, এক্ষুনি রংটার 12টা বাজাতো, গায়ে স্ক্র্যাচ পড়ে যেত একটা। যদি এখানে থাকিস আরও কিছুদিন তো এইগুলোকে ট্রেন আপ কর, বুঝলি? এরকম সব জঙ্গলি লোক নিয়ে কাজ চলে বল? আমি হাসলাম, বললাম, জায়গাটাও তো জঙ্গলি। এখানের মতো জায়গায় আমাদের মতো লোকের দিয়েই তো কাজ চলে, তোদের মতো লোকের জন্য এই জায়গা তো নয়। কিছুক্ষণ বিরতি নিল সীতেশ, তারপর বলল, বুঝলি সুকুমার, সেদিন তোর একটা গল্প পড়লাম, কোথায় যেন পড়লাম, মনে করতে পারছি না। যাই হোক, কিছু মনে করিস না। তোর নায়কগুলো কেমন যেন মিনমিনে। তার মানে? ডলি বলল। সীতেশ বলল, মানে নায়ক নায়িকারা বাড়িতে গিয়ে পৌঁছলো, নায়িকার স্বামী বাড়িতে নেই, ট্যুরে গেছে। নায়িকা তাকে থেকে যাবার জন্য পিড়াপিড়ি করলো, কিন্তু নায়ক শুধু নায়িকার হাতে একবার হাত রেখে চলে এলো, আর কিছুই করলো না। কিছু মনে করিস না, এর চেয়ে কোনো সিলি ব্যাপার ভাবা যায় না। মাধুরী তখন সীতেশকে বলল, ধরুন আপনি যদি নায়ক হতেন তাহলে কি করতেন? যা করতাম তা নায়িকাই জানতো, নায়িকা রেলিশ করতো, তাকে অন্য লোককে বলে বেড়াবার। ডলি খুব অপ্রত্যাশিতভাবে বলল, সুকুমার বাবুর নায়কদের কিন্তু আমি বুঝতে পারি। কীরকম? তাদের সম্বন্ধে তোমার কি ধারণা? তারা শুধু মনের কারবারি, তাদের শরীর নেই। কি ঠিক বলেছি তো? আমার ভীষণ অস্বস্তি লাগতে লাগলো। রমার উপর প্রচণ্ড রাগ হতে লাগলো। রমা কলকাতায় যা ইচ্ছা তাই করুক, যা তার প্রাণ চায়, আমি কখনো বাধা দিতে যাইনি। কিন্তু কতগুলো স্থূল শরীর সর্বস্ব লোক সঙ্গে করে আমার এখানে
এই পাখি ডাকা শান্তি বিঘ্নিত করার তার কোনো অধিকার নেই। আজকে আর আমার উপর তার কোনো অধিকারই অবশিষ্ট নেই। আমি বললাম, তোমরা চান টান করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, আমি বাবুর্চিখানায় তাড়া দিয়ে আসি। বাবুর্চিখানায় ওদের তাড়া দিয়ে আমি কারিপাতা গাছগুলোর তলায় দাঁড়িয়েছিলাম। ওই দিকে ফিরে যেতে আমার ইচ্ছা করছিল না। এই স্থূলতার প্রতিবাদ স্থূলতা দিয়ে হয় না, সে প্রতিবাদে আমি বিশ্বাসও করি না। আমার হঠাৎ মনে হলো ডলি এবং মাধুরীও রমার সঙ্গে সীতেশের যে একটা সম্পর্ক আছে সেটা জানে, এবং জেনেও সেটাকে রিলিশ করে, এমনকি ডলিও করে। ওরা হয়তো সকলে যুক্তি করেই আমাকে অপমান করার জন্য এখানে এসেছে। আমি চিৎকার করতে পারি কিনা, অপমানে কাঁদি কিনা, রেগে নীল হয়ে যায় কিনা, তাও ওরা বোধহয় দেখতে এসেছে। কিন্তু ওরা জানে না, রমাও জানে না যে জীবনে আমি এক নিজের পেটের কারণে ছাড়া অন্য কোনো রক্তক্ষয়ী প্রতিযোগিতায় নামতে চাইনি। এক প্রতিযোগিতাতেই আমি ফুরিয়ে গেছি। আমি লড়ব না, প্রতিবাদ করব না জেনেও ওরা কেন আমার মুখে মদ ছোঁড়ে? আমি ওদের সঙ্গে ডুয়েল লড়ব না, কখনো লড়ব না। না লড়ার কারণটা ওরা কখনো বুঝবে না। আমি ওদের বুঝিয়ে বলতে নিজের এই নিদারুণ অপমান সহ্য কেন করি তা ওদের বুঝিয়ে বলতেও রাজি নই। পিছনের নালাটায় রোদ এসে পড়েছিল। কতগুলো হলুদ প্রজাপতি ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছিল। মালুর কালো রঙা মেয়ে কুকুরটা রোদে বসে রোদ পোয়াচ্ছে। এমন সময় আশেপাশের বাড়ির কোনো একটা খয়েরি রঙা মন্দা কুকুর এসে তার পিছনে লাগলো। কুকুরিটা প্রথমে বিরক্ত দেখালো, ঘ্যাঁ ঘ্যাঁ করলো, তারপর কামড়াকামড়ি করলো। সব শেষে পরাভূত অবস্থায় মন্দা কুকুরটার প্রবৃত্তিতে অতিষ্ঠ হয়ে পিছনের নালার অন্ধকারে নেমে গেল। আমার হঠাৎ মনে হলো ডলি, সীতেশ এবং আরও অনেকেই বোধহয় খুশি হতো যদি সুকুমার বোসের নায়করা এই মন্দা কুকুরটার মতো হতো। ওরা বোধহয় একবারও বুঝতে পারে না, বুঝতে চায় না যে সুকুমার বোস এই একজন সামান্য অখ্যাত লেখক মানুষদের নিয়েই লেখার চেষ্টা করে, কুকুরদের নিয়ে নয়। মানুষদের জীবনেও এমন বহু প্রবৃত্তি আছে যা পশুদেরও আছে, কিন্তু আবার এমন অনেক কিছু মানুষদের আছে যা পশুদের নেই। তা হচ্ছে মানুষের মন। বহু শতাব্দীর পর শতাব্দী ধরে পরিশীলিত হয়ে সে বস্তুটি আজ মানুষের জীবনের সবচেয়ে গর্বের বস্তু হয়ে দাঁড়িয়েছে। কি জানি, ঠিক বুঝতে পারি না। যে যুগে মানুষ চাঁদে যাচ্ছে সেই যুগেই কি মানুষ মানুষের মনের এক বিশেষ অংশে মানবিক সত্তা বিসর্জন দিয়ে পাশবিক সত্তা অনুরূপণ করার চেষ্টা করছে? এখানে কি করছো? রমা বলল হঠাৎ। রমা বাবুর্চিখানার বারান্দায় দাঁড়িয়েছিল। আমি বললাম, কিছু না। রমা একেবারেই চান করে নিয়েছিল, প্রসাধন করেছিল, দামি একটা বালুচরি শাড়ি পরেছিল, কানে মুক্তোর ইয়ার টপ, গলায় মুক্তোর মালা। রমার চুলে রোদ এসে পড়েছিল। পেঁপে গাছের পাতায় বসে শালিক ডাকছে। রমার দিকে তাকালাম। রমাকে খুব সুন্দরী দেখাচ্ছিল। রমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হঠাৎ খুব ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে ওকে বুকের মধ্যে ধরি, ওকে বলি, আমার প্রথম জীবনের রমা, আমার জীবনের প্রথম নারী, প্রথম প্রেম, তুমি ফিরে এসো আমার কাছে, ফিরে এসো। তুমি দেখো আমরা দুজনে, আমি আর তুমি দুজনে মিলে আবার নতুন করে সব আরম্ভ করব, ঘর বাঁধব, সুখের ঘর। ফিরে এসো রমা। ভাবলাম বলি, আমি ছুটিকে ভুলে যাব, তাকে সম্পূর্ণ ত্যাগ করব। শুধু তুমিই আমার কাছে তোমার সম্পূর্ণতায়, তোমার উচ্ছলতায়, তোমার সাবলীল বাধা বন্ধনহীন শরীরে এবং নিষ্কলুষ মনে আমার কাছে ফিরে এসো। ইচ্ছা হলো ওকে চুমু খেতে খেতে বলি, এসো, ক্ষমা করে দিই আমরা দুজন দুজনকে। পুরনো জীবন বাতিল করে
এসো আমরা একটা নতুন জীবন শুরু করি। এখনো বেলা আছে, এখনো সকালের আশাবাদী রোদ আছে, এখনো পথ আছে ফেরার। রমা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, বলল, কি হলো, তোমার রাতে ঘুম হয়নি? আমি বললাম, হ্যাঁ হয়েছে। রমা হঠাৎ বলল, আমি জানি তোমার কষ্ট আছে, কষ্ট হয় অনেক, কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে আরও, কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। আর কি কষ্ট দিয়েছ তুমি জানো না। আমি জানি আমি যা করেছি তা ভালো করিনি, কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য হাতের কাছে ওর চেয়ে ভালো হাতিয়ার আর কাউকে পাওয়া গেল না। আমার অপরাধ আমি জানি, কিন্তু তুমি কথা বলতে পারবে না যে তোমাকে ঠকিয়ে আমি নিজেকে আনন্দিত করেছি। সেই সব পায়ে দাঁড়ানোর দিনে তোমাকে যদি ঠকিয়ে থাকি তো সঙ্গে সঙ্গে আমাকেও ঠকিয়েছি। যা করেছি সে তো তোমার জন্যই করেছি, আমার একার জন্য তো করিনি। করেছো করেছো, তুমি যশ চেয়েছিলে। তুমি বড় স্বার্থপর সুকুমার। তুমি নিজেকে ছাড়া জীবনে আর কাউকে ভালোবাসোনি। তুমি কোর্ট করেছো, মক্কেল সামলেছ, তোমার সিনিয়রের প্রতি সিনসিয়ার হয়েছ, তারপর তুমি লেখক হয়ে নাম করতে চেয়েছ। কিন্তু কেন এত স্বার্থপর কেন তুমি? আমি ছোটবেলা থেকেই লেখক হতে চেয়েছিলাম। এই দেশে কারো ইচ্ছাই ইচ্ছা নয়, ছিল না। গুরুজনরা যা হতে বলেছিলেন তাই হতে হয়েছিল। নিজের মনের ইচ্ছাটা গুরুজনদের ইচ্ছা পূরণের পর আমি বিকাশ করতে চেয়েছিলাম। আর আমার ইচ্ছাটা? ইচ্ছা বলবো না আমি। আর আমার দাবি? আমার দাবি কি কিছুই ছিল না তোমার উপর? আমাকে কি তোমার লাইব্রেরির তাকের রেফারেন্স বই ভেবেছিলে তুমি? ভেবেছিলে কোনো দিন কোনো মামলায় যদি প্রয়োজন হয় তবেই আমার পাতা খুলবে, তাই তো? আমি চুপ করে রইলাম, কোনো উত্তর দিলাম না রমার কথায়। রমা সিঁড়ি দিয়ে নেমে এলো আমার সামনে, এসে বলল, ওই দিকটা চলো, কুয়োতলার দিকে। আমরা কুয়োতলার কাছে এসে দাঁড়ালাম। রমা বলল, তোমার সঙ্গে এই কমাস ছাড়াছাড়ি হয়ে বোধহয় ভালোই হলো। তুমিও নিজেকে বুঝবার সুযোগ পাবে, আমিও পাবো নিজেকে বুঝবার। তোমাকে একটা কথা বলবো? তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়, একটা ঘিনঘিনে করুণা হয়, কারণ তুমি অনেক টাকা রোজগার করো, অথচ নিজের হাতে তোমার 5 পয়সা খরচ করার অবকাশ নেই। তুমি যশ পেয়েছো, অথচ সেই যশের কোনো মূল্য নেই তোমার নিজের কাছে। নিজের জীবনের মূল্যে কাউকে যদি যশ পেতে হয়, সেই যশের দাম কি? যারা সেই যশ চায় চাক, তুমি চেও না। হাজার হাজার লোক বলল তুমি দারুণ সওয়াল করো, বলল তুমি দারুণ লেখো, তোমাকে চিঠি লিখলো, তোমার ছবি চাইলো, তাতে তোমার কি? যখন তুমি ভীষণভাবে একা থাকো, যখন তুমি ভীষণভাবে কাউকে চাও, তখন তোমার কোনো পাঠিকা কি তোমাকে আমি যা দিতে পারি তা দেবে? দেবে না, কেউ দেবে না। তারা বড়জোর তোমার সঙ্গে রেস্টুরেন্টে খাবে, বন্ধুদের চোখ বড় বড় করে বলবে, এই জানিস সুকুমার বোসের সঙ্গে আলাপ হয়েছে। ঠাট্টা করে বলবে, জানিস আমার প্রেমে পড়েছে, হেড ওভার হিলস। তারা বড়জোর টেলিফোন করে তোমাকে ন্যাকা ন্যাকা কথা বলবে। তারা তোমার সত্যিকারের অভাব কখনো মেটাবে না, তোমাকে ভালোবাসবে না। পাঠিকাদের ভালোবাসা পোশাকে ভালোবাসা সুকুমার, দামি শাড়ির মতো। পার্টি শেষ হলে সযত্নে ন্যাপথলিন দিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে তুলে রাখবে। আমি চুপ করেছিলাম। রমাই বলে যাচ্ছে, আমি জানি তুমি ছুটির কথা ভাবছ। মেয়েটা ভালো, হয়তো তোমাকে ও সত্যিই ভালোবাসে, কিন্তু আজকালকার অল্প বয়সী মেয়েরা ভালোবাসার কিছু বোঝে বলে তো আমার মনে হয় না। ওরা ওই গলায় ঝোলে, ওই ঝুপ করে নেমে পড়ে, দৌড় দেয়। এদের কোনো গভীরতা আছে বলে তো আমার মনে হয় না। তোমার জন্য আমার খুব কষ্ট হয়, আর ভয় হয় ছুটি যদি তোমাকে দুঃখ দেয়।
সেই দুঃখ তুমি সামলে উঠতে পারবে তো সুকুমার? পারবে না, কারণ তুমি আমার মতো শক্ত নও। আমি আগাগোড়া চুপ করেই ছিলাম। এবার বললাম, আর শীতেশ সম্বন্ধে তোমার কি ধারণা? আমি জানতাম সুকুমার, আমি জানতাম তোমার আত্মবিশ্বাস আছে। শীতেশ যে তোমাকে এমন পীড়া দেবে তা কখনো আমি ভাবতে পারিনি। তোমাদের এই পুরুষ মানুষদের আমরা মেয়েরা মিথ্যাই ভয়ভক্তি করি। তোমরা আসলে কাঁচের চেয়েও ঠুনকো। মাঝে মাঝে মনে হয় তোমার আত্মবিশ্বাস যদি এতই কম, তাহলে জীবনে সাকসেসফুল হলে কি করে, কিসে ভর করে? তুমি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে গেলে। বলছি, তোমার বন্ধু শীতেশ একটা আস্ত সিলি গোট, একটা বাবার পয়সায় বসে খাওয়া আকাট বুড়ো খোকা। তুমি জাস্ট দেখে নিও ওর কি অবস্থা করি আমি। ও কেঁদে কুল পাবে না। ছুটি যেমন তোমাকে ভালোবাসে, আমি ওকে তেমনি করেই ভালোবাসি। আজকালকার অল্প বয়সী মেয়েদের কাছ থেকেই আমাদের অনেক কিছু কিন্তু শেখার আছে। গিলটি করা গয়নাকে কিভাবে সোনা বলে চালানো হয় তাই শিখছি। তোমার কথা বলতে পারি না, আমি কিন্তু আমার পার্ট দারুণ এনজয় করছি। ইটস এ গ্রেট ফান। আই উইশ তুমিও তোমার এই মিথ্যে অ্যাফেয়ারটা পুরোপুরি এনজয় করো। রমার কথা ভালো করে আমার মাথায় ঢুকছিল না, সব গোলমাল হয়ে যাচ্ছিল। আমি বোকার মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম। রমা স্বগতোক্তি করল, টাইম ইজ এ গ্রেট হিলার সুকুমার। 6 মাস ছাড়াছাড়ি না থাকলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কোথায় দাঁড়াতো আমি জানি না। আজ দারুণ লাগছে, মনে হচ্ছে আমাদের হানিমুনের কোনো সকাল। জানো সুকু, আমি জানি, আমি কনফিডেন্টলি জানি যে তুমি আমার এবং চিরকাল আমারই থাকবে। আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয় এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ছুটিকে নিয়ে আমি মাথা ঘামাই না, আমার আত্মবিশ্বাস আছে। তোমারও যদি আমার সম্বন্ধে এই আত্মবিশ্বাসটুকু থাকতো তো আমি খুশি হতাম। এই সম্বন্ধে তোমার আত্মবিশ্বাস না থাকাটা আমার পক্ষে অপমানকর। তুমি কাল রাতে রাগ করেছিলে, তাই না? না তো, রাগ করব কেন? ও, তাহলে এখন যাবে? ওর চোখ আনন্দে নেচে উঠল। এই রমাকে আমি চিনতাম না, হয়তো কখনো চিনতাম, কিন্তু ভুলে গেছিলাম। ও বলল, বাথরুমের দরজা দিয়ে বেডরুমে চলে যাই, ওরা কেউ জানতেও পারবে না। বলেই রমা আমাকে টেনে নিয়ে বেডরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আমার মন চাইছিল না, কিন্তু রমার এমন একটা খুশির মুহূর্তকে আমি ফুঁ দিয়ে নিবাতে চাইনি। তারপর আমার মনে নেই, যা মনে আছে তা এই যে অনেক দিন ভুলে যাওয়া ফেলে আসা কোনো নির্জন সুগন্ধি পাহাড়তলিতে আমার সুন্দরী যুবতী স্ত্রী রমার হাত ধরে আমি গিয়ে পৌঁছেছিলাম। অনেকগুলি বিস্মৃত প্রায় বোধ, অনুভূতি, অনেক আশ্চর্য অবাক আরাম আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। যে কোষাগারের নরম দরজা বহু বছর খুঁজে পাওয়া যায়নি, সেই কোষাগার হঠাৎ এই আলো ঝলমল সকালে খুলে গেছিল। মণিমাণিক্যে হিরে জহরতে চোখ ঝলসে উঠেছিল। শরীর দুটি বাংময় শরীর তাদের নিজেদের বিশেষ বিনোদনের বিভাসে স্বর্গরাজ্যের বীণার মতো বাজছিল। ধূপের গন্ধ, ফুলের গন্ধ, আরতির শব্দ সমস্ত মিলে মিশে সেই পারিজাত পাহাড়তলির প্রথম সকাল এক বিস্তৃত ভরন্ত ভালো লাগায় ভরে দিয়েছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা যখন গাড়িতে উঠছিল, রমা হঠাৎ আমাকে এক কোণে টেনে নিয়ে গিয়ে বলল, কাল রাতে শীতেশের সঙ্গে যখন বাইরে গেছিলাম তখন কিন্তু সত্যিই আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। মাথার চুল আমি নিজেই এলোমেলো করে দিয়েছিলাম, আর টিপটাও হাত দিয়ে লেপটে দিয়েছিলাম। শীতেশ আমাকে বলছিল, ওরকম করছো কেন?
আমি বলেছিলাম চুলের মধ্যে পোকা ঢুকে গেছে। যাই করে থাকি, তোমার মুখ দেখে বুঝেছিলাম তুমি যা মনে করবে ভেবেছিলাম তাই ভেবেছ। যাই বলো, তোমার মনটা কিন্তু খুব ছোট। একসময় শীতেশের বেগুনি রঙা মার্সিডিজ ধুলো উড়িয়ে চলে গেল। আমি অনেকক্ষণ বাগানের চেয়ারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। মনে হলো এই একদিনে আমার উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেল। ঝড়টা বসন্ত বাতাসের না শিলাবৃষ্টির, এক্ষুনি তা বোঝার ক্ষমতা আমার নেই। সকালবেলা মালুকে পাঠিয়েছিলাম দীপচাঁদের দোকানে রসদ আনতে। ও অনেকক্ষণ গেছে। রোদ বেশ তেতে উঠেছে। আমি গাছতলায় বসে ব্রেকফাস্ট খাবার পর চিঠি লিখছিলাম। এমন সময় লালির ছোট মেয়ে দৌড়ে এসে খবর দিল মালুকে ধরে কারা যেন খুব মারছে পিছনের মহুয়াতলার মাঠে। আমি লেখা ফেলে যত জোরে পারি দৌড়ে গেলাম। আমার সঙ্গে সঙ্গে লালিও এলো উদ্ভ্রান্তের মতন। হাসান রান্নাঘরে পেঁয়াজ কাটছিল। পেঁয়াজ কাটা ছুরি হাতে ও সঙ্গে সঙ্গে দৌড়ে এলো। আমরা পিছনের উঁচু ডাঙায় উঠে একটা ঢিবির ওপর দাঁড়িয়ে পড়ে ব্যাপারটা কি বোঝবার চেষ্টা করলাম। মালু অনেক দূরে ছিল। যে মাঠে একসময় সর্ষে ক্ষেত হলুদ হয়ে থাকতো, এখন তা ফাঁকা বিবাগী। বড় বড় ঝাঁকড়া মহুয়া গাছগুলোর নিচে অত বড় টাঁটটা বুকের ওপর পিটিশের এলোমেলো ঝোপ নিয়ে সকালের রোদে ধু ধু দাঁড়িয়ে আছে। দূরে দেখা গেল মালু আর বুধাই এদিকেই হেঁটে আসছে। ওদের পিছনে সেই সাদা ভুতুরে বাড়ির কাছে একটা জটলা মতন। দূর থেকে চেঁচামেচিও ভেসে আসছে। মারামারি যা হবার তা শেষ হয়ে গেছে তখন। লালি ও হাসান মালুর দিকে দৌড়ে গেল। আমি ঢিপিটাতে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওরা এলে ব্যাপারটা জানা গেল। মালুর একজোড়া হালের বলদ আছে। খরার সময় ওর খুব অভাব হওয়াতে বছরখানেক আগে ও এখানকার একজন লোকের কাছে বলদ দুটো জমা রেখে 130 টাকা ধার নিয়েছিল। ধীরে ধীরে সেই টাকার মধ্যে 80 টাকা সে শোধ করে দেবার পর পঞ্চায়েতে দরবার করে ওর বলদ দুটো ফেরত নিতে এসেছিল। কথা ছিল বাকি 50 টাকাও সে শোধ করে দেবে। কিন্তু সব কথা রাখা তো কারোর পক্ষে সম্ভব নয়। মালুর পক্ষেও তো সম্ভব ছিলই না। উপায় ছিল না। হাটে মাঠে যখনই মালুকে সেই লোকটি এবং তার জোয়ান ছেলে দেখতে পেত তখনই গালাগালি করত। কিন্তু মালু মাথায় পাগড়ি ঝুলিয়ে গায়ে গন্ডারের চামড়া লাগিয়ে ঘুরে বেড়াতো। ইচ্ছা থাকলে যে সে টাকাটা দিয়ে দিতে পারত না তা নয়, কিন্তু চট করে পারত না। সঞ্চয় বলতে তো ওদের কিছুই থাকে না, তাই 50টা টাকা দেওয়া মুখের কথা নয়। কিন্তু তবুও প্রতি শুক্রবার মহুয়া খাওয়া মালুর ঠিকই ছিল। গালাগালি খাওয়ার পরেও বোধহয় মহুয়ার নেশাটা আরও ভালো জমত। হয়তো নেশা করত, ভালো লাগার চেয়েও সব কিছু ভুলে থাকার জন্যই বেশি করে করত। এমনিভাবেই দিন কাটছিল। ওদের কর্তব্য ছিল গালাগালি দেওয়া এবং মালুর কর্তব্য ছিল তা ডান কান দিয়ে শুনে বাঁ কান দিয়ে বের করে দেওয়া। এই নিষ্পাপ প্রক্রিয়ায় এক পক্ষের গলার জোর বৃদ্ধি এবং অন্য পক্ষের শ্রবণেন্দ্রিয় তীক্ষ্ণ হওয়া ছাড়া অন্য কোনো ক্ষতি বৃদ্ধি কারোরই হচ্ছিল না। গোলমাল বাঁধল যখন হাটের মধ্যে সেই লোকটির জওয়ান ছেলে বুধাইয়ের শাড়ি ধরে টানাটানি করতে লাগলো। এরকম নাকি 2-3 বার হয়েছিল। বধির মালুকে কিছু বলে লাভ নেই জেনে ওরা মেয়েটাকে নিয়ে পড়েছিল। হাটে হাঁড়ি ভাঙার মতন, হাটে ইজ্জত নষ্ট করার অসাধু অভিপ্রায় ওরা নাকি 2-3 দিন অমন করেছিল। কিন্তু জায়গাটা হাট বলে এবং ব্যাপারটার মধ্যে ভয় দেখানোর ইচ্ছাটা প্রবল যত ছিল, প্রবৃত্তিটা তত ছিল না বলে, এবং বুধাইও ব্যাপারটা ইটস অল ইন দ্য গেম বলে নেওয়াতে এত কিছু করেও মালুর কাছ থেকে টাকা ওরা ফেরত পায়নি। তাই আজ মালুকে পথে একলা পেয়ে বাপ বেটা মিলে ওকে বেদম প্রহার করেছিল। মালুর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম রক্ত বেরোয়নি বটে, কিন্তু ভীষণ মার খেয়েছে ও।
মাথার পাশে রগের কাছে রীতিমতো ফুলে উঠেছে, এবং মালু এমনভাবে হাঁটছে যে মনে হচ্ছে ও মহুয়া খেয়েছে। সরল সাদামাটা নির্বিরোধী লোকটা ব্যাপারটার অভাবনীয়তায় একেবারে হক চকিয়ে গেছে। এর প্রতিকার কিছু একটা করা উচিত। তাই ভাবছিলাম প্রতিকারটা কিভাবে করা যায়। এর যোগ্য প্রতিকার হতো যদি ওদের টাকাটা শোধ করে দেওয়ার পর মালুকে ওরা যেমন করে মেরেছে ওদের তেমন করে হাতের সুখ করে মারা যেত। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয় আমার বদরক্তের দোষে। মধ্যবিত্ত বাঙালি ঘরে জন্মে আমরা বই পড়তে শিখেছি। মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা কাগজে কলমে ফুলঝুরির মতো উৎসারিত করতে শিখেছি। কিন্তু এক ধরনের লোক আছে যাদের কাছে আমাদের এই ধরনের প্রতিবাদের কোনো দাম নেই, কোনো ফল নেই। তাদের কাছে এরকম প্রতিবাদ হাস্যকর ভীরুতা ছাড়া কিছুই নয়। তারা যেমন লাঠি দুহাতে ধরে কারোর মাথায় সশব্দে বসানোকে তাদের অধিকারের সুস্থ বিকাশ বলে মনে করে, দুহাতে লাঠি ধরে তাদের মাথায় মেরেই শুধু তাদের তেমন শিক্ষা দেওয়া যায়। সেটাই তাদের একমাত্র শিক্ষা। অন্য কোনো ভাষা তারা বোঝে না। যাই হোক, হাসানকে তক্ষুনি পাঠালাম। যারা মালুকে মেরেছে তাদের আমার সঙ্গে দেখা করতে বলতে। দেখা করতে বললেই যে তারা দেখা করবে এমন বিশ্বাস আমার ছিল না, কারণ আমি সেকালের জমিদার বা একালের এমএলএ নই। আমি কারোরই বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা রাখি না। আর ক্ষতি যদি কেউ কারোর না করতে পারে, না করার ক্ষমতা রাখে, তো তাকে মানে কোন বোকা লোকে? ক্ষমতা মানেই আজকাল ক্ষতি করার ক্ষমতা। কিন্তু হাসান এসে বলল যে তারা আসছে আমার সঙ্গে দেখা করতে। বুঝলাম লোকগুলো আর যাই হোক বোকা নয়। তারা আমাকে কোনো রকম খাতির দেখাবার জন্য মোটেই আসছে না। তাদের সিক্সথ সেন্সে তারা বুঝে গেছে যে আমি যখন বাড়ির মালির সঙ্গে অন্য লোকের ঝগড়ায় নাক গলিয়েছি তখন তার একটা মাত্রই মানে হতে পারে। মানে হচ্ছে মালুর ধার আমি শোধ করে দেব। মালুকে কোডোপাইরিন খাইয়ে গরম চা খাইয়ে সুস্থ করলাম। কিছুক্ষণ পর ওরা দুজনে এবং ওদের বস্তির আরও কজন লোক এসে হাজির হলো গেটের সামনে। ওদের ভিতরে আসতে বললাম আমি। দেখলাম দুটো লোক খুব শক্ত সমর্থ। হাসান বলল এরা হাসানের দুঃসম্পর্কের আত্মীয়, অথচ হাসানের সঙ্গে এদের চেহারা ও কথাবার্তার কোনো মিল নেই। হাসান শান্ত, সভ্য এবং বিনয়ী, এবং এই লোক দুটো উদ্ধত, উগ্র এবং দুর্বিনীত। লোক দুটো এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। শুধ হলো কিসের জন্য তাদের ডাকা হয়েছে, যেন আমার কাছে কৈফিয়ত চাইছে এমন ভাব ঝরে পড়ল ওদের গলার স্বরে। আমি বললাম, তোমরা ওকে মারলে কেন? ওরা বলল সেটা ওদের ব্যাপার। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। যারা সকলের সঙ্গে এবং কাছ থেকে ভদ্রসভ্য ব্যবহার করে, পায় ও প্রত্যাশা করে, তারা যখন কারোর কাছ থেকে নিষ্প্রয়োজনীয় খারাপ ব্যবহার এবং অধিকারহীন ঔদ্ধত্যের ধাক্কা খায়, তখন তাদের মধ্যে বেশিরভাগ লোকই কুঁকড়ে যায়। হয়তো মনে ভাবে এই খারাপত্বের সঙ্গে নিজেকে সমান করে কি হবে, তাতে নিজের সম্মানই নষ্ট হবে শুধু। কিন্তু সুকুমার বোস চিরদিনই এইসব সিচুয়েশন দারুণভাবে রিলিশ করে এসেছে। অসুখের পর অনেকদিন নিরামিষ ঘটনাহীন নিস্তরঙ্গ জীবনের পর হঠাৎ ভারী আনন্দ হলো। মনে হলো অনেক দিন পর আমি একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। অন্যায়ের বিরুদ্ধে কেবলমাত্র নিছক শারীরিক শক্তির ক্রুড নগ্ন প্রকাশের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবার একটা সুযোগ পেলাম। আমি বললাম, মালুর কাছে তোমাদের কত টাকা পাওনা আছে? ওরা বলল, ছিল 50 টাকা, কিন্তু সুদে বেড়ে 150 টাকা হয়েছে। আমি অবাক গলায় বললাম, 1 বছরে 50 টাকা সুদে বেড়ে 150 টাকা হয়ে গেল? তা তো হয় না। ছেলেটা কোমরে হাত দিয়ে বলল, ওই এখানের এইরকমই নিয়ম আছে, এখানে এইরকমই হয়ে থাকে। মালু যদি টাকাটা শোধ দিতে না পারে? কি হবে? ওকে মারবো, আবার মারবো, দরকার হলে জান নিয়ে নেব। বাবা, জান নিয়ে নেবে? পুলিশ নেই? পুলিশ তো খিলাড়িতে থাকে,
আস্তে আস্তে খবর পাঠাতে পাঠাতে অনেক ঘন্টা। তাছাড়া কেউ কাউকে সাক্ষী রেখে তো খুন করবে না। ওইসব পুলিশের ভয় আমরা পাই না। ওইসব আপনাদের জন্য, ভদ্রলোকের জন্য। আমরা ছোট লোক আছি। শোনো, পুলিশের ভয় আমিও পাই না। তোমরা যদি নিজেদের ছোট লোক বলে বাহাদুরি করতে চাও তো জেনে রাখো, আমিও ছোট লোক। ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোক, আর ছোট লোকের সঙ্গে ছোট লোক। ইতিমধ্যেই লালি কি একটা কাজে এদিকে এসেছিল। ওকে দেখতে পেয়েই ছেলেটা একটা অশ্লীল গালাগালি দিয়ে উঠল। আর গালাগালি দিতেই আমার মধ্যের গোপন প্রতিবাদকারী মানুষটা তার নিরুদ্ধ উৎস থেকে চকিত ফোয়ারার মতো বাইরে এলো। আমার অজানিতেই আমার ডান হাতটা উপরে উঠে গিয়ে একটা প্রচণ্ড থাপ্পড় হয়ে ছোকরাটার গালে পড়ল। ছোকরা একেবারে চমকে উঠল। তারপরেই বুনো শুয়োরের মতো রাগে ফুলে পরক্ষণে নিজেকে সামলে নিল। যে 10-15 জন লোক আমাকে ঘিরে ছিল, তারা এমন বেড়াতে আসা ছিপছিপে চশমা পরা ভদ্রলোকের কাছ থেকে এত বড় একটা ছোট লোকই কর্ম আশা করেনি। তারা সকলেই ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম, এখানে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। লোকগুলো স্থানুর মতো দাঁড়িয়ে রইল। আমি ভিতর থেকে 75 টাকা এনে বুড়োর হাতে দিলাম। বললাম, 50 টাকা ধার আর এই 25 টাকা সুদ। এটাও বেশি, এর বেশি 1 পয়সাও পাবে না। আমি সালিশি করতে ডেকেছি তোমাদের শুধু এই জন্যই যে তোমাদের বেশি দেব না। তারপর বললাম, এই টাকা নিয়ে চলে যাও, ভবিষ্যতে এদের গায়ে হাত দিও না। আর যদি দাও তো বুঝবে যে আমিও তোমাদেরই মতো থানা পুলিশে কিন্তু বিশ্বাস করি না। তোমরা যদি করতে তাহলে হয়তো করতাম। তোমরা যখন না করাটাকেই বাহাদুরি মনে করো, আমিও তাই করি। শুধু একটা কথা জেনে যাও যে যদি আমার কথা না শোনো তবে পরিণাম কিন্তু ভালো হবে না। তখন জানতে পারবে যে আমি তোমাদের চেয়েও বড় ছোট লোক, বুঝেছ? লোকগুলো চলে গেল। ছোকরাটা যাওয়ার সময় বারবার করে আমার দিকে পিছন ফিরে দেখতে দেখতে গেল। ওরা চলে যেতেই লালি দৌড়ে এসে কাঁদো কাঁদো গলায় বলল, বাবু, আপনি কেন করলেন এমন? আমাদের জন্য আপনি কেন এই ব্যাপারে জড়িয়ে পড়লেন? আমাদের তো এরকমই জীবন, এইরকমই গালাগালি মারামারির মধ্যেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। এইসব অসম্মান আমাদের গা সওয়া হয়ে গেছে। এর জন্য যদি আপনার কোনো বিপদ হয় বাবু, তাহলে কি হবে? আর তাছাড়া বাবু, কোনো সাহেব, কোনো বাবুরা তো এমন করে আমাদের ছোট লোকদের ঝগড়ায় জড়ান না, কোথাও জড়ান না। আপনি তাহলে কেন জড়ালেন? আমি ভদ্রলোক তোমাকে কে বলল? যাও যাও, এবার একটু চা নিয়ে আসো তো লালি। হাসান এসে চুপ করে হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে রইল আমার সামনে। ওর সাদা উর্দির উপরে পেয়ারা গাছের কালো ছায়া কাটাকুটি করছিল। ওর কাঁচা পাকা দাড়িতে রোদ পড়েছিল। হাসান বলল, ওই ছোকরাটা গুন্ডা, আপনি কাজটা ভালো করলেন না। তুমি আমাকে কি ভেবেছো বলো তো হাসান? আমিও কি কম গুন্ডা? আমার নাম সুকুমার গুন্ডা। এক গুন্ডা অন্য গুন্ডাকে কি করবে? ওরা চলে গেলে আমার ভীষণ ভালো লাগতে লাগলো। সকালের রোদ, ছায়া, পাখির ডাক, চতুর্দিকের এই সুস্থ সবুজ শান্তি আমাকে বলতে লাগলো, তুমি ঠিক করেছো সুকুমার, তুমি ঠিক করেছো। অনেক দিন পর এই প্রায়শই বেঠিক জীবনে একটা যথার্থ ঠিক করায় আমার মনের মধ্যের ছেলে মানুষ মনটা আনন্দে হাততালি দিয়ে আমাকে বাহবা দিতে লাগলো। ডান হাতের পাতাটা তখনও জ্বলছিল। থাপ্পড়টা সত্যি প্রচণ্ড জোরে মেরেছিলাম। আমার হাতে এত জোর কিভাবে এলো নিজেই তা ভেবে পেলাম না। হাতের পাতাটা তুলে চোখের সামনে মেলে ধরলাম। লালি যখন চা নিয়ে এলো, লালিকে শুধলাম, ওই লোকগুলো কোথায় থাকে লালি? স্টেশনে যাবার পথের পাশেই ওদের বাড়ি। তাই তো মালুকে ওরা পথের পাশে পেয়ে অমন করে মারল। ঠিক আছে, তুমি এখন যাও। চা খেতে খেতে হঠাৎ আমার ভয় ভয় করতে লাগলো।
যা একটু আগে করলাম বা করে ফেললাম সেটা ভালো করলাম না বলেই মনে হতে লাগলো। হয়তো চিরদিনেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে একাই দাঁড়াতে হয়, আজকাল তো নিশ্চয়ই তাই। এবং আজকাল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলে বুক কাঁপে না এমন লোকের সংখ্যা বেশি নয়। হঠাৎই রোদে বসে চা খেতে খেতে আমার শীত করতে লাগলো। বুঝতে পারলাম যে আমার ভয় করতে শুরু করেছে। আর ভয় একবার মনের মধ্যে দানা বাঁধতে শুরু করলে দেখতে দেখতে তা অতিকায় রূপ নেয়। সে যে ভয়ই হোক না কেন, তাই ভয়কে বড় হবার আগেই তাড়িয়ে দেওয়া উচিত। চা শেষ করে গা ঝাড়া দিয়ে উঠলাম। পেছনের গেট খুলে সেই মহুয়াতলার মাঠের দিকে চললাম। আমার অন্য কোনো গন্তব্য ছিল না, একমাত্র গন্তব্য ছিল ভয়ের বিপরীত মুখে। গাছগুলো পেরিয়ে ঘরগুলোর পাশের রাস্তায় পড়লাম। আর একটু এগোলেই ওদের বস্তি। ভুতুরে বাড়িটা পেরিয়ে যখন ওদের বস্তির পাশে এসেছি তখন পথে কাউকে দেখলাম না। যখন একেবারে বস্তির সামনে চলে এসেছি তখন হঠাৎ সেই ছেলেটার সঙ্গে দেখা হলো। ও একটি বছর দেড়েকের বাচ্চাকে কোলে নিয়ে উঠোনো একটা কাঠের গুঁড়ির উপর বসেছিল। আমাকে দেখেই চমকে উঠল। মনে হলো ও দাঁড়িয়ে উঠবে অথবা দৌড়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে আঘাত করবে। ওর চোখে আগুন জ্বলছিল। আমি ওকে যেন ধর্তব্যের মধ্যেই ধরিনি এমনভাবেই রাস্তা ধরে এগোতে থাকলাম। আমার চোখ ছেলেটার চোখে লেগে রইল। আমি যখন ওদের উঠোনের সীমানা প্রায় পেরিয়ে এসেছি হঠাৎ আমার মনে হলো আমার বুকের অস্বস্তিকর ভয়টা হঠাৎ আমার বুক ছেড়ে উধাও হয়ে যেন ওই ছেলেটির বুকেই সেঁধিয়ে গেল। ছেলেটা চোখ নামিয়ে নিয়ে যেন একটু আগে কিছুই ঘটেনি এইভাবেই মাটির দিকে চেয়ে রইল। এই নিঃশব্দ অপ্রচারিত ভয় জয়ের খবর আর কেউ জানল না, কেবল আমি জানলাম এবং আমাকে যে ভয় পাইয়েছিল সে জানল। অতদূর যখন এলামই তখন ভাবলাম স্টেশনে একবার ঢুঁ মেরে যাই। ওমা, স্টেশনে পৌঁছেই দেখি সেখানে হুলুস্থুলু কাণ্ড। আজ নাকি স্টেশন ইন্সপেকশন হবে, তাই এত তোড়জোড়। সমস্ত প্ল্যাটফর্ম ঝাড় দেওয়া হয়েছে। পয়েন্টসম্যান, গাংম্যান সকলে একেবারে ঝকঝকে তকতকে পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এমনকি মাস্টার মশাইও লুঙ্গি গেঞ্জি ছেড়ে বোতা মাটা কোট প্যান্ট পরে ত্রস্ত হয়ে আছেন। পানি পাড়ের জলের মগও ঝকঝকে করে মাজা হয়েছে। স্টেশন রুমের ভিতরে সব ছবির মতো। সিংবাবু ফোন ধরে কোনো স্টেশনকে যেন ক্রমাগত ডেকে চলেছেন আকুল হয়ে। মাঝে মাঝে তার গলা শোনা যাচ্ছে, ম্যাকলাস্কি ম্যাকলাস্কি ম্যাকলাস্কি। মিসেস কার্নির দোকানও আজ ঝকঝক করছে। মাটির খুঁড়ি কাবডি সমস্ত গোছানো রয়েছে। ছেলেগুলো যারা সিঙাড়া চপ ভাজে তারাও সব জামাকাপড় আজকে কেচে পড়েছে। ওদিকে মিসেস কার্নিও একটা হালকা গোলাপি রঙের গাউন পরে, ভালো জুতো পরে, সংকটে পড়া হিটলারের মতো পিছনে হাত দিয়ে প্ল্যাটফর্মে তার দোকানের সামনে পায়চারি করছেন। বারকাকানার দিক থেকে একটা কয়লা বোঝাই ডিজেল ইঞ্জিনে টানা মালগাড়ি এসে দাঁড়ালো। ওয়াটারিং পয়েন্টের কাছে তার মুখ রইল, আর তার লম্বা খয়েরি শরীরটা বিছিয়ে রইল ওই দিকের ক্যাবিন পর্যন্ত। এই ডিজেলগুলো এমন নিঃশব্দে চলে যে যতক্ষণ না কাছে চলে আসে ততক্ষণ বোঝাই যায় না যে এলো। এখানে নিচু কাঁকড় ফেলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ডিজেল ট্রেনের দিকে চাইলে মনে হয় এক সারি একতলা খয়েরি বাড়িকে টেনে নিয়ে একটা দোতলা বাড়ি চলে যাচ্ছে। এরা সবসময় হুইসেলও বাজায় না। যখন বাজায় তখন মনে হয় মেঘলা দুপুরের কোনো বিরোহী বাইসান বুঝি দীর্ঘশ্বাস ফেলল। সেই ধাতব দীর্ঘশ্বাসের শব্দ চারিদিকের বন পাহাড়ে অনুরণিত হয়ে ফেরে। আউটার পয়েন্ট ছাড়িয়ে বরাবর বেশ খানিকটা হেঁটে গেলে চট্টি নদীর ব্রিজ পড়ে। তার পাশে চট্টি নদীর দহ। সাহেবদের যখন খুব রমরমা ছিল তখন এখানে সাঁতার কাটতে এবং পিকনিক করতে আসতো সাহেব মেমরা। এখন বড় একটা কেউ আসে না। কিছুদিন আগে এই নদীর কাছেই একটা গুহার মধ্যে
ভালুক ছানার ফটো তুলতে সাহায্য করতে গিয়ে থপ সাহেবকে ভাল্লুকে জখম করেছিল। তার বন্ধু ক্যামেরা নিয়ে গিয়েছিলেন, উনি বন্দুক নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন। যখন দুজনেই গুহার দিকে নিবিষ্ট মনে তাকিয়েছিলেন, ভালুক তখন পিছন থেকে এসে ওকে আক্রমণ করে জখম করে দেয়। তাকে কয়েক মাস হাসপাতালে থাকতে হয়েছিল। মিসেস কার্নিকে আজ খুবই চিন্তিত এবং ক্লান্ত দেখাচ্ছে। উনি কাছে আসতেই বললাম, কি হলো, এত চিন্তা কিসের? উনি টেনে টেনে বললেন, আমার এই দোকান এখানে থাকুক তা অনেকেই চায় না। অনেক ব্যবসায়ী আমার নামে মিথ্যামিথ্যি কমপ্লেন করেছেন যাতে আমার ভেন্ডার লাইসেন্সটি বাতিল হয়ে যায়। অথচ আমি কি করে যে চালাই তা তো আমি জানি। এই বাজারে রাঁচি থেকে ময়দা জোগাড় করতে হয়, তারপর রুটি বানিয়ে বিস্কিট বানিয়ে বাড়ি বাড়ি বিক্রি করা, তাও কোনো রকমে চলে যাচ্ছে একমাত্র খিলাড়ির কারখানার জন্য। কেন, কারখানার জন্য আপনার কি লাভ? বারে, কারখানার ক্যান্টিনে নিয়মিত রুটি দিই যে আমি। সপ্তাহে একদিন করে নিজে যাই পেমেন্ট আনতে। আমি তো একদমই একা, আমার খুঁটি তো কেউ নেই, পয়সার জোরও নেই। তাই আমাকে কোনো অজুহাতে এখান থেকে উঠিয়ে দিতে পারলে কোনো ব্যবসায়ী এই স্টলে জাঁকিয়ে বসে ব্যবসা করতে পারে। ভগবান ছাড়া আমার সহায় কেউ নেই। দেখতে দেখতে সারা স্টেশনে একটা হৈ হৈ রব উঠল। সে একেবারে দেখবার মতো দৃশ্য। দূর থেকে একটা ট্রলি আসতে দেখা গেল। ট্রলির উপর লাল নীল ছাতা। কুলিরা এক একবার নেমে পড়ে ঠেলছে এবং অত্যন্ত ক্ষিপ্রতায় তড়াক করে লাফিয়ে পিছনে উঠে পড়ছে। খাকি হাফ প্যান্ট পরা মোটাসোটা এক ভদ্রলোক সোলার টুপি মাথায় দিয়ে ট্রলি থেকে নামলেন। তার সঙ্গে রোগা রোগা দুজন ভদ্রলোক। পরে আরও দুটো ট্রলি এলো পরপর। ট্রলিগুলো সবই ডাল্টনগঞ্জের দিক থেকে এলো। এরা কারা আমি জানি না, তবে এরা যে রেলের অফিসার তা বুঝলাম। মাস্টারমশাই এগিয়ে এসে হ্যান্ডশেক করলেন। এএসএমরাও সঙ্গে সঙ্গে সকলে ঘুরে ওদের কী সব দেখালেন। শুনলাম এদের মধ্যে একজন খুব বড় অফিসার। উনি কাছাকাছি কোনো বড় স্টেশনে সেলুনে ক্যাম্প করে আছেন। সারাদিন ইন্সপেকশন করছেন এই অঞ্চলের স্টেশনগুলো। ওরা স্টেশন রুমের মধ্যে ঢুকে কী সব কাগজপত্র চেক করলেন। আমি মিসেস কার্নির দোকানের সামনে বেঞ্চে বসে এইসব সাংঘাতিক ক্রিয়াকাণ্ড প্রত্যক্ষ করছিলাম। যারা ইন্সপেকশন করছিলেন এই ছোট্ট ছবির মতো জঙ্গল ঘেরা স্টেশনটি, তাদের মুখ চোখ দেখে মনে হচ্ছিল এরা প্রত্যেকে এক একজন জেনারেল রোমেল। মরুভূমির মধ্যে যেন ট্যাঙ্ক বাহিনী ইন্সপেক্ট করছেন। ওদের মধ্যে একজন লোক ছিলেন, তিনি বোধহয় বড় সাহেব। তার মুখ দেখে তাকে বিলক্ষণ ভদ্রলোকই মনে হচ্ছিল। মিসেস কার্নির দোকানের সামনে ওরা যখন এলেন তখনও আমি উঠে দাঁড়ালাম না দেখে ওদের মধ্যে একজন বেশ কটমটে চোখে আমার দিকে তাকালেন। আমার খুব মজা লাগলো। আমি শুধু ওর কেন, আমি যে কোনো লোকেরই চাকরি করি না, আমি যে স্বনিয়োজিত একজন কর্মচারী, এই কথা মনে পড়ে খুব ভালো লাগলো। চাকরি সে যত বড় চাকরি হোক তা তো চাকরি, তাতে গ্লানি থাকেই। এই জীবনে সেই গ্লানি থেকে যে মুক্তি পেয়ে গেছি, এই কথাটা নতুন করে মনে হয়ে খুব ভালো লাগলো। সেই ভদ্রলোক চোখে চোখ পড়তেই হাসলেন, বললেন, ভালো? হ্যাঁ ভালো। অথচ উনি আমাকে চেনেন না, আমিও তাকে চিনি না। মনে হলো এমনই কোনো সুন্দর রোদ ঝলমল সকালে কাউকে না চিনলেও, কারোর কাছে কোনো কাজ না থাকলেও, একজন চেয়ে থাকলে এবং অন্যজনের কাজ ছেড়ে চোখ তোলার মতো অবকাশ থাকলে নিশ্চয়ই এমনি করে ভালো বলা উচিত। ইংরেজি হ্যালোর চেয়ে আমাদের ভালো অনেক ভালো। মনে মনে ভদ্রলোকের তারিফ করছিলাম, কারণ ভদ্রলোক এত বড় অফিসার হয়ে গিয়েও এখনও ভদ্রলোকই আছেন, এমনটি আজকাল বড় একটা দেখা যায় না। সঙ্গের অন্য দুজন অফিসার প্যান্টের থলিয়া সমান দু পকেটে হাত ঢুকিয়ে ওই ভদ্রলোকের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল তাদের বেশ খিদে পেয়ে গেছে।
ওরা আর এই ইন্সপেকশনের ঝামেলায় থাকতে রাজি নয়। ওদিকের বড় স্টেশনে মুরগি রান্না হয়েছে। কন্ট্রাক্টরেরা সব দেবদর্শনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। খাতির, খিদমতগারি, হুজুর, সেলাম ইত্যাদি ইত্যাদি। সকাল থেকে ট্রলি চড়ে খিদে পেয়েছে খুব। পালামোর স্বাস্থ্যকর হাওয়া চোখে মুখে লেগেছে। ঢের হয়েছে কাজ খেলা। এখন ফিরে গিয়ে কোথায় কোল্ড বিয়ার খেয়ে হাপুস হুপুস করে মুরগির ঝোল আর ভাত খাবেন ওরা, তা না, বড় সাহেবের কাজ আর ফুরোয় না। ওরা চলে যাবার সময় সেই ভদ্রলোক আবার হাসলেন। এবার আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করলাম। উনি বড় সাহেব বলে নয়, ভদ্রলোক বলে। ওরা যেমন এসেছিলেন তেমন লাউগড় গড় গাড়িতে করে চলে যেতেই সমস্ত স্টেশন আবার আগের রূপে ফিরে এলো। মেয়ে দেখতে এসে বরপক্ষের লোকজন বিস্তর মিষ্টি, সিঙাড়া, লুচি, মাংস ধ্বংস করে চলে যাবার পরক্ষণেই মেয়ের বাড়ির বসবার ঘরের অবস্থা যেরকম হয় ঠিক তেমন। মিসেস কার্নি ওরা চলে যেতেই দু হাতে আমার হাত চেপে ধরলেন। বললেন, তোমার সঙ্গে যে বড় সাহেবের এত খাতির তা তো জানতাম না বাবা। তুমি আজ এখানে ঠিক এই সময় না এসে পড়লে কি যে হতো জানি না। থ্যাংক ইউ সো মাচ মাই বয়, ইউ ডোন্ট নো হাউ গ্রেটফুল আই অ্যাম। আমি কি জবাব দেব ভেবে পেলাম না। মিসেস কার্নি আবারও বললেন, বড় সাহেব বলছিলেন তোমার ঘাবড়াবার কোনো কারণ নেই। তুমি ভালো করে দোকানটা চালাও, যত ভালো করে পারো, তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করো। আমি যতদিন আছি তোমার উপর যাতে অন্যায় না হয় আমি দেখব, কথা দিলাম। এই অবধি বলেই মিসেস কার্নি তার ছোট্ট নরম ফুলের মতো হাত দুটো দিয়ে আমার হাত আবার জড়িয়ে ধরলেন। দেখলাম তার চোখের কোনা দুটি চিকচিক করছে, দুঃখে নয়, স্বস্তির আনন্দে। আমি অনেকক্ষণ সেই সাহসী যুবতী বৃদ্ধার হাত দুখানি আমার হাতে ধরে থাকলাম। অনেক দিন আগে এক রাতে লণ্ঠনের আলোর সামনে বসে শোনা অনেক কথা মনে পড়ে গেল। আমার হাতে হাত রেখে মিসেস কার্নির এখন কি ঘুমিয়ে থাকা অতীতের অন্ধ কার্নি সাহেবের কথা মনে হচ্ছিল? যখন স্টেশন থেকে চলে এলাম তখন মাস্টারমশাইকে দেখলাম না। ভালো মানুষ ঢেলে ঢালা মাস্টারমশাইয়ের তলপেটে মার দিয়ে ইস্ত্রি করা ট্রাউজারের অত্যাচার হাড় বুঝি সহ্য হচ্ছিল না। উনি নিশ্চয়ই বাড়ি গিয়ে ওগুলো ছুঁড়ে ফেলে আবার লুঙ্গি গেঞ্জি পরে স্বাভাবিক হয়েছেন। আজকে স্টেশনে শৈলেনকে একবারও চোখে পড়ল না। শুনলাম ও ঢৌড়িতে গেছে কাজে। ফেরার পথে পোস্ট অফিস ঘুরে গেলাম। ছুটির লেখা একটা চিঠি ছিল। ঠিক করলাম চিঠিটা ফেরার সময় ঝর্ণাতলায় পাথরের ওপর বসে পড়ব। মনে হবে ছুটি আমার সামনে দাঁড়িয়েই কথা বলছে। রোদ এসে কাটাকুটি খেলছে ওর উজ্জ্বল তরুণ অপাববিদ্ধ মুখে, আর ও ওর অনাবিল মনের সমস্ত আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে কথা বলছে। মিসেস কার্নিকে সত্যি কথাটা বলিনি যে তাদের বড় সাহেবকে আমি চিনি না। যদি আমার এই সত্য গোপনের জন্য তার মনে শান্তি দৃঢ় হয় তাহলে সেটা না বলাই ভালো। আজকের দিনটা খুব লাকি দিন বলে মনে হচ্ছে। কেন? তা যারা কুষ্টি টুষ্টি গ্রহ নক্ষত্র সম্বন্ধে ওয়াকিবহাল তারাই হয়তো বলতে পারবেন। আমি দেখতে দেখতে ঝর্ণাটার কাছে এসে পৌঁছলাম। ঝর্ণায় নেমে পথের ডান দিকে ঝর্ণার ভিতরে ঢুকে গেলাম। গিয়ে রোদে পিঠ দিয়ে একটা পাথরে বসে ছুটির চিঠিটা খুললাম। ছুটি লিখেছে, শুকুদা, দিন চারেক আগে ভোরের দিকে একটা খুব খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছিল আমার। আমি দেখলাম আপনি আমার ঘরে আমার খাটের সামনে চেয়ারে বসে আছেন। একটা সাদা ট্রাউজার আর নীল রঙের টেনিস খেলার গেঞ্জি পরে আছেন আপনি। আপনি আমাকে কি যেন জরুরি একটা কথা বলতে এসেছেন। আমি খাটের উপর সামনে দু পা মুড়ে দু হাতে আমার পা জড়িয়ে বসে আছি আপনার দিকে চেয়ে। আপনি বলছেন, দেখো ছুটি, আমি তোমাকে ভালোবাসি। এই কথা অস্বীকার করার নয় যে আমি তোমাকে ভালোবাসি আর চিরদিন ভালোবাসব।
কিন্তু ছুটি, তুমি যা আমার কাছে চাও তা আমি তোমাকে কখনোই দিতে পারবো না। এই অবধি বলার পরই দেখলাম আপনি মুখ নিচু করে ফেললেন, যেন আপনার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সে কথা শুনতে আমার কষ্ট হয়েছিল কি হয়নি সেই প্রসঙ্গ এখানে অবান্তর। আমি মুখ তুলে বলেছিলাম, কেন? তাছাড়া আমি আপনার কাছে ভালোবাসা ছাড়া আর কি চেয়েছি বলে আপনার ধারণা? আমি তো কখনো আপনার কাছ থেকে আর কিছু চাইনি, এমনকি স্ত্রী হিসেবে সামাজিক সম্মানটুকুও চাইনি। আপনার সমস্ত শর্ত মেনে নিয়ে শুধু আপনার জন্যই আপনাকে চেয়েছি, এছাড়া তো আর কিছু চাইবার নেই আমার। আপনি বললেন, সে কথা নয়, আমি শরীরের কথা বলছি। আমার প্রতি রমা ট্রু, আমি ওর প্রতি আনট্রুথফুল হতে পারি না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসব। আমি বললাম, ভালোবাসার এমন সব ব্যবচ্ছেদের কথা তো আমার জানা ছিল না। আমি বিশ্বাস করি না কাউকে ভালোবাসলে তাকে শুধু মনের ভালোবাসাই বাসা যায়, শরীরের ভালোবাসা থেকে আলাদা করে। যে বলে কাউকে শারীরিকভাবে না চেয়ে শুধু মনে মনে চেয়েই কেউ সার্থক হয়, সে মিথ্যে কথা বলে। আপনাকে কোনোদিন আমার সামনে দেবদাসের অভিনয় করতে হবে তা দুঃস্বপ্নেও ভাবিনি। আমি দেবদাসের ভালোবাসায় বিশ্বাস করি না, সেই সব পার্বতীদের যুগ চলে গেছে। যদি আমি কাউকে ভালোবাসি তো তাকে পুরোপুরি ভালোবাসি। স্বামীর ঘরের ভাঁড়ার সামলে ধন্য ধন্য সতীলক্ষ্মীর মহিমা কুড়িয়ে আমার মৃত প্রেমিকে সবের উপর আছড়ে পড়ে আমি কারোর সমবেদনা বা সহানুভূতি চাই না। আমি যা চাই, যতটুকু চাই, তা এই জীবনে, এই যৌবনেই চাই। আপনি বললেন, তুমি আমাকে বুঝতে পারছো না। আমি বললাম, নিশ্চয়ই বুঝতে পারছি। বললাম, ভবিষ্যতে আপনি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখলেই আমি কৃতার্থ হব। রমাদিকে শরীরের ভালোবাসা বাসবে আর আমাকে মনের, এমন একটা হাস্যকর, অবিশ্বাস্য, অনিশ্চয়তা ভরা ভবিষ্যতে ভর করে আমি জীবনে বাঁচতে চাই না। আপনাকে আগেও বলেছি যে অতীত বা ভবিষ্যতে আমি বিশ্বাস করি না, আর কখনো করবও না। আমি শুধু বর্তমানে বিশ্বাসী। আপনি তবুও বললেন, তুমি আমাকে ভুল বুঝেছ, তুমি ভুল বুঝছ, আমার কিছু বলার নেই। এই বলে আপনি উঠে চলে গেলেন, আর আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে 3-4 গ্লাস জল খেলাম, বাথরুমে গিয়ে ঘাড়ে মাথায় জল দিলাম, তবুও আর ঘুম আসলো না। সকালের আলো যখন ফুটল তখন খুব ভালো লাগলো এ কথা জেনে, যা শুনলাম, যা বললাম সবই স্বপ্নের মধ্যে, সবই একটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। সুকুদা, আমি যতখানি আত্মনির্ভর ও স্বাবলম্বী বলে জানতাম, আমি বোধহয় ততখানি নই। এই স্বপ্নটা আমাকে এমনভাবে নাড়া দিয়ে গেছে যে সাইক্লোনের মতো আমার পুরনো ও গর্বময় বিশ্বাসের মহিরুহগুলোকে এমনভাবে উপড়ে দিয়ে গেছে যে আপনাকে এই চিঠি না লিখে পারছি না। আপনি কেমন আছেন? এই মুহূর্তে কি করছেন? এই চিঠি পড়েই আমাকে জানাবেন। আমার কেবলই মনে হচ্ছে, এই স্বপ্ন কেন দেখলাম আমি? মনে হচ্ছে এই দুঃস্বপ্ন যদি কখনো সত্যি হয়, তাহলে সেদিন আমি কিভাবে সেই সত্যকে গ্রহণ করব? আমার মধ্যে এমন জোর কি আছে, এমন শক্তি কি আছে যে কাউকে ছাড়াই, কারোর ভালোবাসা ছাড়াই আমি এই শীতার্ত পৃথিবীতে একা একা বাঁচতে পারবো? নিজের কোনো কিছু সম্বন্ধে আমার কোনো দিনও সংশয় ছিল না, ভয় ছিল না। আমি বিশ্বাস করতাম যে আমি একজন আধুনিক, আত্মনির্ভরশীল, নিজেতে নিজে সম্পূর্ণ মেয়ে। আমাকেও কি কারোর দানের উপর, কারোর খেয়ালি দয়ার উপর নির্ভর করে বাঁচতে হবে? তেমন করে কি কখনো আমি বাঁচতে পারবো? জানি না। আমার বড় ভয় করে সুকুদা, আমার বড় ভয় করে। আপনি এর মধ্যে হাতে সময় নিয়ে একদিন রাঁচিতে আসবেন। আপনার মুখোমুখি বসে অনেকক্ষণ গল্প করতে ইচ্ছে করে। অনেক কথা জমা হয়ে আছে। ইতি,
আপনার ভয় পাওয়া ছুটি। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। কমেন্টে অবশ্যই জানাবেন। যারা নতুন শুনছেন, গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগের পর্বগুলো শোনেননি তাদের জন্য এই উপন্যাসের প্লেলিস্টের লিংক আমি এই ভিডিওর কমেন্টে পিন পোস্ট করে দেব। আপনারা সেখান থেকে সব পর্বগুলি পরপর শুনতে পারবেন। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।